আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিপ্লবের পর ঠিকভাবে সংগঠিত হতে না পারায় হতাশা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের কাছে যেতে পারলেই বিপ্লব সফল হয় এবং বদরুদ্দিন ওমর এমন দর্শনে বিশ্বাসী ছিলেন বলেও জানান তিনি। বিকেলে বাংলা একাডেমিতে বদরুদ্দিন ওমরের স্মৃতিচারণমূলক শোক সভায় কথা বলেন তিনি। আর সকালে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেবার চেষ্টা চলছে। রিপোর্টে আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর 94 বছর বয়সে 7 সেপ্টেম্বর মারা যান। তার স্মৃতিচারণ করতে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে শোকসভার আয়োজন করা হয়, যার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। সেখানে রাখা বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বদরুদ্দিন ওমর কারো সাথে আপোষ করেননি। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বদরুদ্দিন ওমরের মৃত্যু যতটা সত্য, তার জীবন তার চেয়েও বড় সত্য। রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কে বলেন, অনেকে বলতে চাইতেন, এখনও মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল সেইটা বদরুদ্দিন ওমর গবেষণা করে তার 3 খণ্ড গ্রন্থের মধ্য দিয়ে উন্মোচিত করেছে। এদিকে সকালে রাজধানীর একটি মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে তখন কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিলেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচন প্রলম্বিত করতে চায়, যা পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করবে বলেও সতর্ক করেন ডাক্তার জাহিদ। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশে জামায়াত নেতারা বলেন, যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চান না, তারাই নির্বাচন চাইছে না। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ খসড়া করার সময় জামায়াতকে গোপন করে বিএনপির সাথে পরামর্শ করেছে। তিনি বলেন, সংবিধান আদেশ, গণভোট, মানবতা বিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। এছাড়াও আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবি করেছে দলটি। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 5 দফা দাবিতে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ, গণভোট সব সারতে হবে, তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। এখনো 5 মাস সময় আছে, এটা সম্ভব। এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না। কারা ক্ষমতায় আসবে জানি না, বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ হয়ে তৈরি হবে। নির্বাচন করতে চাইলে সংস্কারকে আইনের ভিত্তি দিতে হবে এবং নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে। সিলেটে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। ফ্যাসিবাদের শাসন আমলে যা ঘটেছে, বর্তমান এই শাসন আমলে সরকার না করলেও কোন দল
নিজের দলের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাটদহর বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? বরিশালে সমাবেশে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এ পিআর পদ্ধতি নিয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পক্ষে বিপক্ষে জনমত যাচাই করার আহ্বান জানান তিনি। রাজশাহী ও চট্টগ্রামের সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেজন্যই পিআর পদ্ধতির দাবি করছে জামায়াত ইসলামী। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়েল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই দাবিতে খুলনা ও কুমিল্লায় সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সমাবেশ শেষে 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এনটিভি নিউজ ডেস্ক। নিম্নকক্ষে পিআর পদ্ধতি চেয়ে জামায়াত সহ কয়েকটি দলের চলমান কর্মসূচিকে সমর্থন করে না এনসিপি, কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানী মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদেরকে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নিশ্চিত হতে হবে। তিনি আরও বলেন, পুলিশের কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলেই আওয়ামী লীগ রাস্তায় মিছিল করার সুযোগ পাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দালাল মিডিয়া এনসিপির বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। খুব শিগগিরই ইউনিয়ন পর্যায়ে দলীয় কর্মসূচি দেবে এনসিপি। জাতীয় নির্বাচনে অংশ নিতে শাপলা প্রতীক সহ দলের নিবন্ধন পাবে এনসিপি, এমন আশাবাদও ব্যক্ত করেন নাহিদ ইসলাম। আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের মৌলিক পরিবর্তন হয়নি এবং জুলাই চেতনার বাস্তবায়নও খুব বেশি দেখা যায়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানী ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। এককভাবে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকাও গুরুত্বপূর্ণ। মাত্র 1.5 বছরে দীর্ঘদিনের রাজনৈতিক স্বৈরাচারী সেটআপ ঢেলে সাজানো কঠিন বলে জানান তিনি। তবে এজন্য রাজনৈতিক দলগুলোকে সঠিক ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। নির্বাচনে গণমাধ্যমকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে অনুমতি নেয়ার বিধান থাকলে ভোট সুষ্ঠু হতে বাধা থাকবে বলেও জানান ডক্টর ইফতেখার। আমি আশাবাদী বলতে চাই, যত বেশি আমরা ডিমান্ড সাইড থেকে যারা আমাদের তথ্য প্রকাশকারী, তথ্য প্রতিবেদন প্রকাশকারী, চাহিদা সৃষ্টিকারী, তাদের পক্ষ থেকে আমরা যতখানি নিজেদের পক্ষভাবে সুষ্ঠুভাবে কোনো প্রকার বায়াসের ঊর্ধ্বে থেকে ভূমিকাটি পালন করতে পারবো, তত বেশি আমরা সুষ্ঠু নির্বাচন যেরকম পাওয়ার সুযোগ সৃষ্টি করতে পারবো। একইভাবে আমাদের তো নিজস্ব যে ভূমিকাটা আছে সেটি আমরা পালন করতে পারবো। প্রতিষ্ঠার 72 বছরেও আবাসিক সংকট কাটেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এখনও বেশিরভাগ ছাত্রছাত্রীকে থাকতে হয় ক্যাম্পাসের বাইরে। এতে একদিকে যেমন নিরাপত্তার সংকট রয়েছে তাদের, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এবারে রাকসু নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরা ছিলেন শরীফুজ্জামান রয়।
1953 সালে 6 জুলাই 753 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবাসিক বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত ছেলেদের 11টি ও মেয়েদের 6টি হলে মাত্র 37% শিক্ষার্থীর আবাসিকতা নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে অনাবাসিক হিসেবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোয় মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয় তাদের। শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় করার একটি রোড ম্যাপ প্রশাসন দ্বারা আমরা প্রণয়ন করব। যতদিন পর্যন্ত শতভাগ আবাসন নিশ্চিত না হবে আমি প্রশাসনের সাথে কথা বলে চাপ প্রয়োগ করে ছাত্রদেরকে সাথে নিয়ে আমি কাজ করব। আমাদের ইশতেহারের মধ্যে অন্যতম একটি ইশতেহার, সেটি হচ্ছে যে আবাসন ভাতা চালু করা। প্রথম বর্ষ হলে একটা সিট দিতে পারি না, তো সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাটলিস্ট আবাসন ভাতাটা চালু করা। রাকসু নির্বাচনের 28,905 ভোটারের বেশিরভাগই অনাবাসিক শিক্ষার্থী। ফলে তাদের সমর্থন নিজেদের পক্ষে টানতে প্রধান দুটি প্যানেল ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা জানালেন নিজেদের পরিকল্পনার কথা। তাদের পরিকল্পনার সাথে একমত বিশ্ববিদ্যালয় প্রশাসনও। বহুতল ভবন, বিশেষ করে 10 তলার এরকম হল নির্মিত হচ্ছে। আমরা কমপক্ষে 5টি মানে অচিরেই মানে দ্রুততম সময়ের মধ্যে যেন শুরু করা যায় এরকম একটা প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি। রাকসু কার্যকর হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলো একে একে অবসান ঘটবে এমন প্রত্যাশা ক্যাম্পাস সংশ্লিষ্ট সবার। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের জন্য 931 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে 233 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেও জমা দেননি। চাকসু নির্বাচন কমিশন জানিয়েছে বৃহস্পতিবার শেষ দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 429 জন এবং হল সংসদে 502 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পরিবর্তিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন 21 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তির শেষ তারিখ 24 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। 35 বছর পর চাকসু এবং হল সংসদ নির্বাচনের অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ সহ বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম, তবে কেজিতে 5 টাকা কমেছে পেঁয়াজের দাম। অন্যদিকে মৌসুমের শেষ পর্যায়ে এসেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ অন্যান্য মাছ। এছাড়া অপরিবর্তিত রয়েছে আলু, ডিম সহ সব ধরনের মাংসের দাম। সক্রিয় বাজার সিন্ডিকেট ভেঙে তদারকি বাড়ানোর বিকল্প নেই বলে মত ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গেল সপ্তাহে সবজির দাম কিছুটা কমতির দিকে থাকলেও ছুটির দিনের বাজারে সবজির দাম ফের ঊর্ধ্বমুখী। শীতকালীন আগাম সবজি সহ বেশ কিছু সবজি কেজি প্রতি প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে 40 টাকা বেড়ে 200 টাকার আশপাশে বিক্রি হচ্ছে। আমরা বেশি দিয়ে আনি, বেশি কারণ মাল শর্ট হইলে দাম বাড়ে। কিছুটা স্বস্তির খবর পেঁয়াজের বাজারে। সপ্তাহান্তে এই নিত্যপণ্যটির দাম কেজিতে 5 টাকা কমেছে। আগের দামেই রয়েছে আলু। তবে নিত্যপণ্যের উচ্চমূল্যে না বিশ্বাস ক্রেতাদের তাগিদ বাজার নিয়ন্ত্রণের। আজ থেকে 6 মাস আগেও জিনিসটা সহনীয় মাত্রায় ছিল, কিন্তু বাজারটা আবার আগের মতো সিন্ডিকেটের মতো হয়ে যাচ্ছে মনে হয়। কিন্তু অল ওভার কন্ট্রোল দরকার। বর্তমান যে সরকার আছে উনি যদি আমাদের এই দিকটা দেখে যে এগুলো যদি বাজারটা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। মাছের বাজারে স্বস্তি নেই ভোক্তাদের। কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে তাদের। মৌসুমের শেষ ভাগে এসেও নাগালের বাইরেই থাকছে ইলিশ। দরদাম করেও অনেকেই তাই ফিরে যাচ্ছেন। আমি চাই যে আর একটু কমে হলে ভালো হতো, কিন্তু সেটা যারা বাজার মনিটর করছে তারা যদি একটু জিনিসটাকে কন্ট্রোল করে। 1 কেজি সাইজের ইলিশ 2200 টাকা কেজি, আর 1 কেজির নিচের গুলো আপনি 2000 টাকা কেজি, আর যেটা 500 গ্রাম 400 গ্রাম সাইজ এটি 1200 টাকা কেজি। বেশি কারণ হইলো আপনার মাল কোম্পানিরা কি না রেট করে আপনি বিক্রি করতেছেন 20 কেজি করে প্যাকেট করে, এটা সিন্ডিকেটের ব্যবসা করতেছেন। অনেকদিন ধরেই বাড়তি দামে চাল বিক্রি হচ্ছিল। ভারত থেকে আমদানির পর কিছুটা কমেছে চালের দাম। চালের বাজার তো দাম কমতি এখন,
আপনার মনে করেন ইন্ডিয়ান চালের দাম নাজি চালের দাম কমতি, দেশি চাল তেমন বেশি কমায় নাই, হয়তো কোনো কোম্পানি 1 টাকা কোনো কোম্পানি 2 টাকা এমন করে কমাইছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডিমের দাম। অন্যদিকে ব্রয়লার মুরগি 180 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়। পাশাপাশি গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কেবল কর্পোরেট গ্রুপ নয়, দালাল, আড়তদার এবং খুচরা বিক্রেতাদের সম্মিলিত সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে রেখেছে, এমন কথা জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, সিন্ডিকেটের কারণেই কৃষকের কাছ থেকে আসা 30 টাকার পণ্য রাজধানীর ক্রেতাদের কিনতে হয় 80 টাকায়। শফিকুজ্জামান বলেন, প্রতিযোগিতা কমিশনকে সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করবে ক্যাব। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি। সরকার বরাদ্দ দিলেও বেশিরভাগ কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছায় না বলে উল্লেখ করে ক্যাব সভাপতি বলেন, এর জন্য চড়া সুদে দাদন দিতে বাধ্য হচ্ছেন তারা। সিন্ডিকেটের কথা বলছেন, সেটা 4-5 জন যারা বড় বড় কর্পোরেট গ্রুপ করতে পারে, বাট আমাদের সবজি থেকে সিন্ডিকেট করে। এখানে প্রচুর অদৃশ্য হাত আছে, এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে, কারণ আমার এই বিপণন ব্যবস্থা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আপনার এই ফড়িয়া, এই দালাল, এই কি বলে আড়তদার, এইখান থেকে আমরা এই শৃঙ্খলা ভাঙতে পারবো না। অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ায় দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অসন্তোষ দেখা দিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এই নিয়মে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পছন্দের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছেন না। নতুন এই নিয়মে শিক্ষার্থীদের অনাগ্রহ এবং ভর্তি জটিলতায় বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনেক আসনই পূরণ হচ্ছে না, ফলে তাদের লোকসান হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা। সেলিম মালিকের রিপোর্ট। দেশের সকল বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মান যেহেতু প্রায় সমান, তাই বাড়ির কাছে কুমিল্লার একটি কলেজে পড়ার ইচ্ছে ছিল শামীম সরকারের। কুমিল্লাতে কয়েকটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ভালো, তো সেম ক্যাটাগরিরই, ঢাকার মতোই। তো আমি চাইছিলাম যে ওইখানেই ভর্তি হবো, কিন্তু আমি আলটিমেটলি দেখলাম অটোমেশন পদ্ধতির কারণে আমার মার্কস মেডিকেলে চলে আসছে। তো সেক্ষেত্রে আমার আসলে ইচ্ছার বিরুদ্ধে চলে গেল, তো সেক্ষেত্রে আমার বাধ্য হয়ে ঢাকাতে আসতে হয়েছে। ডেল্টা কিংবা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা থাকলেও অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কারণে সে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হওয়া শিক্ষার্থী জারাফ হোসেন। মেরিট লিস্টে আমার একটু পিছনে হওয়ার কারণে আমার ইউএস বাংলা সিরিয়ালে ছিল, তো ওই অনুযায়ী আমার সিরিয়াল ইউএস বাংলা আসছে, তো আমি আমার পছন্দের মেডিকেলটা আমি ভর্তি হতে পারি নাই। 2022-23 শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তিতে একযোগে অটোমেশন পদ্ধতি চালু করে সরকার। 2024-25 শিক্ষাবর্ষে দেখা যায় 37টি সরকারি মেডিকেল কলেজের সকল আসন পূরণ হলেও 67টি বেসরকারি মেডিকেল কলেজের 450-টির বেশি আসন খালি রয়েছে। অটোমেশনে যেই কারণে নেওয়া হলো, সেটা যদি মেডিকেল কলেজের সিটগুলো যদি ফাঁকা যদি যায়, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই সিস্টেমটা কার্যকরী রূপ রাখতে পারছে না। 60 জনের মধ্যে আমরা দেশি বিদেশি মিলিয়ে 53 জন ছাত্র পেয়েছি। 7টা সিট আমাদের এখনো খালি আছে, এবং যার ফলে আমাদের বেতনাদি এবং আনুষঙ্গিক যে সমস্ত খরচা দিয়ে আছে, সেগুলা আমাদের পূরণ করতে সমস্যা হচ্ছে। বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের দাবি, এমন ভর্তি পরীক্ষার কারণে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। আমার মেয়েকে তো আমি পাঠাবো না চিটাগঙ্গে, আমার মেয়েকে তো পাঠাবো না রাঙ্গামাটি, সুতরাং এই কারণেই এই মেডিকেল কলেজের সিটগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আর্মি মেডিকেল কলেজ, যেখানে আর্মি মেডিকেল কলেজে অটোমেশন এই দেশে নেই, সে দেশে কেন বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন থাকবে? এটা কি এক দেশে দুই আইন হয়? কন্ট্রোল করতে চাওয়ার পেছনে তোমার একটাই উদ্দেশ্য, তোমার পেছনে প্রাইভেট মেডিকেল কলেজের লোকজন ঘুরুক, টাকা নিয়ে ঘুরুক, ঘুষ নিয়ে ঘুরুক, তুমি পকেটে টাকা পড়ো, এছাড়া আর কোনো কারণ তারা দেখাতে পারবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, সংস্কারের মাধ্যমে ভর্তি পরীক্ষা আরও যুগোপযোগী করার চেষ্টা করছে সরকার। এখন যে বিদ্যমান আছে তার মধ্যে এটাই সবচেয়ে ভালো, তবে এটাকে আরও কোনো কিছু উন্নতি করা যায় কিনা সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। পাশাপাশি চিকিৎসা শিক্ষা পরীক্ষাকে মুখস্থ বিদ্যার বাইরে এনে মানবিক চিকিৎসক তৈরিতে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা এবং হিন্দু সম্প্রদায়ের ভাবনা শীর্ষক আলোচনায় এই দাবি তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা বলেন, প্রত্যেকটি স্থায়ী এবং অস্থায়ী পূজা মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা সহ পূজার 10 দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে হবে। গেল বছরের মতো দুর্গাপূজায় সেনাবাহিনী টহলেরও দাবি জানানো হয় আলোচনায়। তাছাড়া দুর্গাপূজার নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল করার দাবি জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। আমার ধর্মীয় অনুভূতি যে আঘাতটা আসছে, সেখানে সরকার, রাজনৈতিক দল বা এদেশের বুদ্ধিজীবী তারা নীরব কেন? আমার একটা প্রতিমত ভাঙার কথা নয়, একটা বলতে আঘাত দেওয়া মানেই তো সেখানে সাম্প্রদায়িকতা। একটি ঘটনাও কিন্তু আমরা মিথ্যা তুলে ধরি নাই। যদি সেটার কোনো প্রমাণ সরকার দিতে পারে, আজকে দীর্ঘ সময় থেকে কিন্তু আমরা এগুলি বলছি, কিন্তু কোনোটারই কিন্তু বিচার হচ্ছে না। ইসলাম ও মানবতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। বিকেলে রাজধানীর বাড্ডায় জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান বক্তারা। এছাড়া বিচার কার্যক্রম চলাকালে জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করারও দাবি জানান অনেকে। নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বুঝবে। অন্য মার্কার মাধ্যমে দেশে অশান্তির আগুন ধাউ ধাউ করে চালিয়েছে। এই অশান্তির আগুন নিভাবার জন্য হাত পাকা প্রতীকের বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে, অসুন্দরকে সুন্দর করতে হবে, আর যেন মায়ের কোন সন্তান হারান না হয় সেই পরিবেশ তৈরি করতে হবে। নওগাঁর পত্নীতলা উপজেলার শীতল সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরের সীমান্তের পাশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ওই 16 জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিজিবি 14 ব্যাটালিয়ন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধীনক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন। এদিকে সাতক্ষীরার তলুইগাছার সীমান্তে ভারতে আটক 5 জন নারী এবং 3 জন পুরুষ সহ 8 জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের 8টি বিভাগের 256টি কেন্দ্রে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। প্রবেশপত্র ছাড়া পরীক্ষার্থীদের কোনো ধরনের ডিভাইস নিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে 3487 জন এবং নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বিপরীতে মোট 3,74,747 জন চাকুরি প্রার্থী আবেদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সার্বিক পরিবেশ ভালোই ছিল, তবে প্রশ্ন একটু কঠিন ছিল, বিশেষ করে বাংলা পার্টটা কঠিন ছিল। একটু হার্ড হয়েছে বলতে মনে করেন যে ওইটা একটু তো হবেই, কনফিউশন তো একটু থাকবেই। কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে, যারা পড়েছে তারা ভালো করবে। সংস্কারের অভাবে সাভারে ব্যস্ততম একটি সড়ক যেন পরিণত হয়েছে জলাশয়। রাজফুলবাড়িয়া সড়কে জমে থাকা পানির সঙ্গে নর্দমার আবর্জনা মিশে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতা থমকে দিয়েছে জনজীবন। এর সঙ্গে যুক্ত হয়েছে পানি ও মশাবাহিত রোগ। ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সব মিলিয়ে হুমকির মুখে স্থানীয় জনস্বাস্থ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ইতিহাস সমৃদ্ধ সাভারের রাজফুলবাড়িয়া। ঢাকার চা মহাসড়কে রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত রাস্তা জুড়ে থই থই পানি। পচা দুর্গন্ধযুক্ত সেই পানি ছড়িয়ে পড়েছে আশেপাশের বাড়িঘরে। স্কুল, কলেজ, হাসপাতাল, তৈরি পোশাক কারখানা সহ দৈনন্দিন কাজে বের হওয়া বাসিন্দাদের দুর্ভোগ এখন চরমে। ডেঙ্গু সহ পানিবাহিত নানা রোগ ব্যাধি এখন তাদের নিত্যদিনের সঙ্গী। ময়লা পানি, এত জীবাণু, বাচ্চারা অসুস্থই থাকে সব সময়। যে এখানে মুদির দোকান,
এখানে গাড়ি টাড়ি কিছু আসতে পারে না, চাউল মাউল নিয়ে আসা আমাদের অনেক কষ্ট, চলাফেরা করা কঠিন ব্যাপার হয়ে গেছে, খাইবার পারি না। পানি না সরলে মানে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে স্থানীয় দোকানপাট সহ একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে পড়তে যাই, তো এই হাঁটু সমান পানি ভেঙে আমাদের যেতে হয়। আমার অনেক অসুবিধা হয়, পায়ে ঘা হয়, আবার ডেঙ্গু জ্বর হয়। এই স্কুলের কেন্দ্রটা চলে গেছে এই পানির কারণে, এই জলবদ্ধতার কারণে। আমরা এই জলবদ্ধতার অতি তাড়াতাড়ি নিরসন চাই। বেহাল সড়কের কারণে বিপাকে পড়েছে স্থানীয় বেশ কয়েকটি শিল্প কারখানা। সড়কের অবস্থা দেখে বিদেশি ক্রেতারাও নিচ্ছেন মুখ ফিরিয়ে। সব মিলিয়ে স্থবির হয়ে উঠেছে জনজীবন। কিভাবে মিলবে পরিত্রাণ, সেটিও সুনির্দিষ্ট করে বলতে পারেনি স্থানীয় প্রশাসন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ রিয়াজউদ্দিন মনি কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। বাদ-জুমা ঢাকার ৫৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেন প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ছোট ভাই রিয়াজউদ্দিন মনি। স্থানীয় পূর্ব রসুলপুর বাইতুস সালাম জামে মসজিদের নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি তার বড় ভাই নাসিরউদ্দিন পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় তার বড় ভাই পিন্টুকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়। পরে সেটি হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়। আসন্ন নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়ন কাজ করার আশ্বাস দেন তিনি। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেডিকেল অঙ্কোলজি সোসাইটি ইন বাংলাদেশ MOSB এর আয়োজনে রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন বেস্ট অফ ASCO অ্যান্ড MOSB ক্যান্সার কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে 700-রও বেশি বিশেষজ্ঞ, গবেষক, চিকিৎসক এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের অন্তত 10টি দেশের 30 জন ক্যান্সার বিশেষজ্ঞ। সম্মেলনে 150-রও বেশি বৈজ্ঞানিক সেশন এবং স্যাটেলাইট সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এ সময় সেশনে ক্যান্সার চিকিৎসার সর্বশেষ আবিষ্কার, গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, প্রিসিশন মেডিসিন এবং প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বসেরা গবেষকদের এমন অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান বৃদ্ধিতে কার্যকর হবে বলে জানিয়েছেন MOSB সভাপতি অধ্যাপক ডাক্তার পারভিন শাহিদা আক্তার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।